প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গণিতের সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়, যে অধ্যায়ের দ্বারা অনেক স্টুডেন্ট থেকে হাজার হাজার স্টুডেন্ট পাস করা সম্ভব হয়েছে। অধ্যায়টি হলো পরিসংখ্যান, যা গণিতের 17তম অধ্যায়। আমরা চেষ্টা করব তোমাদেরকে এক ক্লাসে পরিসংখ্যান শেষ দিব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 1 নম্বর নিয়ম হলো মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়, 2 নম্বর হলো ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয়, 3 নম্বর হলো প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয়, 4 নম্বর হলো মধ্যক নির্ণয়, 5 নম্বর হলো প্রচুরক নির্ণয়, 6 নম্বর হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, 7 নম্বর হলো বহুভুজ, 8 নম্বর অজীব রেখা, 9 নম্বর আয়তলেখা, 10 নম্বর হলো প্রাপ্ত নম্বর থেকে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, 11 নম্বর হলো শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো, এবং 2026 সাল থেকে পরীক্ষায় আসার মতো সংক্ষিপ্ত প্রশ্ন 12টি, যা থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন আসবে ইনশাআল্লাহ। এখন আমাদের আলোচ্য বিষয় দ্বারা আমাদের 1 নম্বর নিয়ম কি? ক্রমযোজিত গণসংখ্যা। আমরা এখন ক্রমযোজিত গণসংখ্যা করা শিখব। ক্রমযোজিত গণসংখ্যা করার নিয়ম হলো, প্রথমে তোমাকে যেভাবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে সেভাবে এটা লিখতে হবে। শ্রেণীব্যাপ্তি, তারপর আমাদের আরেকটা ঘর আছে কি? ঘনসংখ্যা। প্রথমে আমরা লিখলাম শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা। যেহেতু আমাদেরকে বের করতে বলছে ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে আমাদেরকে আরেকটা ঘর লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের গণসংখ্যা আছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। প্রথম আমাদেরকে গড়গুলো দাগ দিতে হবে। গড় স্কেলে দাগ দিতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি নয়, তোমরা হাতে করলেও কোনো সমস্যা নেই। আমাদের গণসংখ্যা কত আছে? প্রথমে আছে 4, 9, 15, 12, 6, 4। ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে যত থাকবে তত লিখতে হবে, তারপর এটার সাথে এটা যোগ করতে হবে। 9 যোগ 4, 9 আর 4 যোগ করলে কত হয়? 13। 13-র সাথে আমাদেরকে 15 যোগ করতে হবে। 13 যোগ 15, 5 আর 3 8, 1 1 কত? 2। এবার 28 যোগ 12, 8 আর 2 কত? 10, 2 1 কত? 3, 3 1 4। 40 যোগ 6, 40 আর 6 কত হয়? 46। 46 যোগ 4, তাহলে আমাদের কত হবে? 50। আমাদের গণসংখ্যা আছে 50 জন শিক্ষার্থীর বলছে, আমাদের গণসংখ্যা 50। আমাদের এখানে ক্রমিত গণসংখ্যা সর্বশেষ কত আসছে? 50। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। এখন 2 নম্বর নিয়ম কি? মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়। পরীক্ষার মধ্যে আজ পর্যন্ত যতবার পরীক্ষা হয়েছে বেশিরভাগ সময় কয়ের মধ্যে এই কোশ্চেনটাই আসছে, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়। এটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হলে প্রথমে তোমাকে ক্রমযোজিত গণসংখ্যা অবশ্যই করে নিতে হবে। যেহেতু আমরা 1-এর মধ্যে ক্রমিত গণসংখ্যা করছি, তাই আমরা আর ক্রমিত গণসংখ্যা করতেছি না। তাহলে আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রে ক্রমিত গণসংখ্যা যেহেতু করা আছে, প্রথমে আমাদেরকে লিখতে হবে n/2। কি লিখতে হবে? n/2। n এর মান কত? 50। 50-এ প্রথমে আমাদেরকে 2 দিয়ে ভাগ দিতে হবে। 50-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 25। এখন দেখতে হবে ক্রমিত গণসংখ্যায় 25 কোন ঘরে আছে। এখানে হলো 13। 13 মানে কি? 13 থেকে 4-এর পর পর্যন্ত। 28 মানে কি? 28-এর আগ থেকে 13-এর পর পর্যন্ত। তাহলে আমাদের 25 কোন ঘরে আছে? 28-এর ঘরের মধ্যে কি আছে? আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান অবস্থিত আছে। তাহলে আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান কত হবে? 61 থেকে 70 শ্রেণীতে, 61 থেকে 70 শ্রেণীতে মধ্যক অবস্থিত। যেহেতু আমাদেরকে এখন বের করতে বলছে মধ্যক শ্রেণীর কি? মধ্যমান। যেহেতু মধ্যক শ্রেণী হলো 61 থেকে 70, তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান হবে মধ্যক শ্রেণীর মধ্যমান। মধ্যক শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম হচ্ছে দুটোটা যোগ করতে হবে। 61 শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা, শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইড বাই সূত্রের 2। আমাদের এটার যোগ 0, 1 আর 0 যোগ করলে হবে 1, 6 এর সাথে যোগ করলে কত হবে? 13 ডিভাইড বাই কত? 2। 131 আমরা 2 দিয়ে ভাগ দিলে আমাদের কত বেরোবে? 65.5 প্রায়। এখন আমরা শিখবো প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয়। প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা করতে হবে না। প্রচুরক শ্রেণী কাকে বলে? আমরা জানি যেই শ্রেণীতে গণসংখ্যা সর্বোচ্চ সেই শ্রেণীকে বলা হয় প্রচুরক। এখানে আমরা দেখতেছি সর্বোচ্চ গণসংখ্যা কত? এখানে সর্বোচ্চ গণসংখ্যা 15। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী কবে? 61 থেকে
70 শ্রেণীতে 61 থেকে 70 শ্রেণীতে প্রচুরক অবস্থিত। কিভাবে বুঝলাম? কারণ এই শ্রেণীতে সর্বোচ্চ বেশি গণসংখ্যা আছে, তাই আমাদের প্রচুরক শ্রেণী কত? 61 থেকে 70। তাহলে এবার আমাদের সবচেয়ে সহজ নিয়ম, প্রচুরক শ্রেণীর মধ্যমান কীভাবে নির্ণয় করতে হবে? প্রচুরক শ্রেণীর মধ্যমান আগের মতো, মধ্যমানের সূত্র কি? নিম্ন সীমা যোগ উচ্চ সীমা, নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইড বাই কত? 2। তাহলে 1 6 আর 7 যোগ করলে কত হয়? 13 ডিভাইডেড বাই 2 যোগ করলে কত হবে? 65.5 প্রায়। এখন এবার আমাদের নিয়ম শুরু, মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে হলে প্রথমে আমাদের কাজ হলো ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে হবে। প্রথম কাজ কি? ক্রমযুক্ত গণসংখ্যা। আমরা বোঝানোর সুবিধার্থে আবারও ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতেছি। ক্রমযুক্ত গণসংখ্যা অনেকভাবে নির্ণয় করা যায়, আমরা বোঝার সুবিধার্থে এবার অন্যভাবে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতেছি। প্রথমে আমাদের কাজ হলো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা, এই তিনটি ঘর কি করতে হবে? লিখে নিতে হবে, কারণ মধ্যক বললেই আমাদের একটা ঘর নতুন করে করতে হবে, সেটা হলো কি? ক্রমযুক্ত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আমরা প্রথমে আমাদের ঘরগুলো করে নিলাম। গণসংখ্যা কত? 4 9 15 12 6 4। আগের মতো ক্রমযুক্ত গণসংখ্যা, প্রথমে 4 9 4 যোগ করলে কত হয়? 13 13 আর 15 যোগ করলে কত হয়? 28 28 আর 12 যোগ করলে কত হয়? 40 40 আর 6 46 46 আর যোগ করলে কত হয়? 50। আমাদের মধ্যক নির্ণয় করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে n/2 লিখতে হবে। n/2 মানে কি? n এর মান আমাদের গণসংখ্যা পুরো 50, 50 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 25। এবার আমাদেরকে মধ্যক নির্ণয়ের সূত্রটা দিয়ে অঙ্কটা করতে হবে। মধ্যক নির্ণয়ের সূত্রটা কি? l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h ডিভাইডেড বাই fm। আবার বলতেছি, মধ্যক সমান সমান l প্লাস n/2 মাইনাস fc, এটা কিন্তু বড় হাতের f, ইন্টু h ডিভাইড বাই fm, এটা হলো ছোট হাতের f। এখন আমাদের l মানে কি? আমরা 25 বের করার পর দেখতেছি 25 হলো আমাদের এই ঘরে আছে। 25 আমাদের কোন ঘরে আছে? এই ঘরে আছে। তাহলে এই ঘরে কি অবস্থিত? মধ্যক অবস্থিত। তাহলে মধ্যক শ্রেণী কোনটা হবে? মধ্যক শ্রেণী 61 থেকে 70। মধ্যক শ্রেণী কি? 61 থেকে 70। তাহলে আমরা l এর মান কত? l মানে কি? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। 61 ও 70 এর মধ্যে আমরা দেখতেছি নিম্ন সীমা কত? 61। তাহলে আমাদের l এর মান হলো 61। এবার n এর মান হলো n/2 যদি লিখি, n এর মান হলো আমাদের 50, 50 যদি ভাগ দেওয়ার পর আমরা পাইছি কত? 25। fc মানে কি? fc মানে হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। সেই শ্রেণীর এই শ্রেণীতে মধ্যক অবস্থিত, এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত? পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হলো fc। তাহলে আমাদের fcর মান কত? আমাদের fcর মান কত? 13। যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হলো fcর মান। আর fm মানে কি? fm মানে হলো যে ওই শ্রেণীর গণসংখ্যা। fm মানে কি? ওই শ্রেণীর গণসংখ্যা। আমাদের ওই শ্রেণীর গণসংখ্যা কত আছে? 15। ওই শ্রেণীর গণসংখ্যা আমাদের আছে 15। এবার h মানে হলো ব্যবধান। 41 থেকে 50-এর ব্যবধান কত? 41 42 43 44 45 46 47 48 49 50। তাহলে আমাদের h এর ব্যবধান কত আসলো? ব্যবধান হলো 10। এখন যদি আমরা মানগুলো বসাই, l এর মান হলো কত? 61। আমরা জানি l মানে কি? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা হলো l এর মান। আর n এর মান কত? আমরা পাইলাম 50/2। fc মানে কি? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হলো কি? fcর মান, ইন্টু h মানে হলো ব্যবধান। 41 থেকে 50 অথবা 51 থেকে 60, যে কোনো ব্যবধান, প্রত্যেকটার ব্যবধান কত করে আছে এখানে? 10 করে। fm মানে কি? ওই শ্রেণীর গণসংখ্যা। ওই শ্রেণীর গণসংখ্যা কত আছে? 15। 61 যোগ 50-কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের বের হচ্ছে 25 বিয়োগ 13 গুণ 10 ভাগের কত? 15।
তাহলে 61 যোগ 25 থেকে 13 গেলে কত থাকতেছে? 25 বিয়োগ 13 আমরা সুন্দর করে বোঝার জন্য বিয়োগ করতেছি। 25 বিয়োগ 13 থাকতেছে আমাদের 12 গুণ 10 আর নিচে কত? 15। এখন আমরা যদি এটা সম্পূর্ণ ক্যালকুলেটর 12 গুণ 10 ডিভাইডেড বাই কত? 15, আমাদের বের হচ্ছে কত? 8। 61-র সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হয়? 69। এ হলো আমাদের মধ্যক নির্ণয়। এবার আমাদের পরবর্তী টপিকস হলো প্রচুরক নির্ণয়। প্রচুরক মানে হলো যে শ্রেণীতে গণসংখ্যা সর্বোচ্চ বেশি ওই শ্রেণী হলো প্রচুরক শ্রেণী। তাহলে আমাদের প্রথমে প্রচুরক নির্ণয় সূত্রটা যদি আমরা লিখি, প্রচুরক নির্ণয় সূত্রটা হলো প্রচুরক সমান সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। প্রচুরক নির্ণয় সূত্রটা কি? L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে L মানে কি? L মানে হচ্ছে যে শ্রেণীতে গণসংখ্যা সর্বোচ্চ বেশি ওই শ্রেণীর নিম্ন সীমা। L মানে কি? যে শ্রেণীতে গণসংখ্যা সর্বোচ্চ বেশি, অর্থাৎ যে শ্রেণী হলো প্রচুরক শ্রেণীর ওই শ্রেণীর নিম্ন সীমা কার মান? ওই শ্রেণীর নিম্ন সীমা হলো L এর মান। F1 মানে কি? যে শ্রেণীতে প্রচুরক গণসংখ্যা সবচেয়ে বেশি ওই গড় থেকে আগের গড় বিয়োগ। ওই গড় থেকে কি বিয়োগ? আগের গড় বিয়োগ। F1 মানে কি? যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি ওই শ্রেণী থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। তাহলে আমাদের F1 কি দাঁড়াইতেছে? 15 বিয়োগ 9, 15 থেকে 9 গেলে থাকতেছে কত? 6। F2 মানে কি? যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি ওই শ্রেণী থেকে পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ F2। 15 বিয়োগ 12, 15 থেকে 12 গেলে কত থাকবে? 3। আমাদের এবার H এর মান আগের মতো। H মানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। 41 থেকে 50-এর ব্যবধান কত? 10। 41 থেকে 50-এর ব্যবধান কত? 10। তাহলে আমাদের L এর মান কি দাঁড়াইতেছে? L এর মান হলো 61 যোগ F1 মানে কি? এই ঘরের গণসংখ্যা হলো F1 মানে হচ্ছে 6। আমরা F1 শিখছি কি? যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি ওই শ্রেণী থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। F2 মানে কি? আবার হলো F1 কত? 6। F2 কত পাইলাম? 3 ইন্টু H মানে ব্যবধান কত? 10। তাহলে 61 যোগ এটা উপরে 6 10 কত হয়? 60। 6 আর 3 যোগ করলে কত হবে? 9। 61 যোগ আমরা যদি 60-কে 9 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের দাঁড়াইতেছে 60 ভাগ 9 ইকুয়াল 6.67। তাহলে আমরা 61-র লগে যদি 6 যোগ করি তাহলে আমাদের দাঁড়াইতেছে 67.67 প্রায়। এটা হলো আমাদের প্রচুরক। এবার আমাদের পরের কোশ্চেন হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে প্রথমে 5টা গড় করে নিতে হবে। কয়টা গড়? 5টা গড়। প্রথমে লিখতে হবে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, দাব বিচ্যুতি, তারপর লিখতে হবে কি? দাব বিচ্যুতি গুণ গণসংখ্যা। দাব বিচ্যুতি গুণ গণসংখ্যা। যদি কেউ এত বড় লেখা না লিখতে পারছে সংক্ষিপ্তভাবে মধ্যমানরে বলা হয় কি? XI। গণসংখ্যারে কি বলা হয়? FI। দাব বিচ্যুতি কি বলা হয়? UI। এর একটা সূত্র আছে আবার, XI মাইনাস A ডিভাইডেড বাই H। এটাকে লেখা যায় কি? FI UI। এখন আমাদের গড়গুলো দিতে হবে। আমাদের শ্রেণীব্যাপ্তি কত আছে? আমরা যদি গড়গুলো লিখি 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে কত? 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আমাদের প্রথমে গড়গুলো দাগ টানতে হবে। মধ্যমান কীভাবে বার করে? দোনোটা যোগ করে এই 41 যোগ 50 ডিভাইডেড বাই 2 বের হচ্ছে আমাদের কত? 45.5।
একটা বের করলে পরেরগুলা নিজে নিজে লেখা যায়। পরে কত হবে 55.5, পরে কত হবে 65.5, 75.5, 85.5, পরে কত 95.5। এবার আমাদের গণসংখ্যা আমার কত কত আছে 4, 9, 15, 12, 6, 4। ধাপ বিচ্যুতি বের করার সবচেয়ে সহজ নিয়ম হলো 41 আর 100 প্রথম কোণার প্রথম অংশ আর শেষ কোণার শেষ অংশ যোগ করবা। 41 যোগ 100 ডিভাইড বাই কত 2, বের করলে দেখা যাইতেছে কত 70.5। তাহলে আমাদের এখানে তো 65.5 পর্যন্ত, তাহলে 75.5-এর মধ্যে কি 70.5 অবস্থিত। তাহলে আমাদের এই ঘর হলো কার মান? এই ঘর হলো আমাদের এর মান। তাহলে আমরা এর মান পেয়ে যাওয়ার পরে আমরা যদি ডাইরেক্ট ধাপ বিচ্যুতির ক্ষেত্রে কোনো নিয়ম ফলো না করে এখানে শূন্য লিখি তাও কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এই ঘর বরাবর কী লিখলাম? শূন্য। উপরে দিয়ে কী হয়? -1, -2, -3। আর যদি না আমি একটা করতে চাই বা কীভাবে করা হয় ধাপ বিচ্যুতি, কীভাবে এখানে -3 এসে জানতে চাও, তাহলে তুমি এভাবে করতে পারো। xi হচ্ছে প্রথমটা 45.5 বিয়োগ এ হলো কত 75.5। আর এস মানে তুমি কি জানো? এস মানে হচ্ছে দুইটার ব্যবধান হলো কত? আমরা যদি এখানে বিয়োগ করে থাকতেছে -30 ডিভাইড বাই কত 10 সমান কত -3। এই আমাদের -3 এভাবে আসছে। নিচে দিয়ে কি আসবে? প্লাসের গুলো আসবে 1, 2। এখন আমাদের এই ধাপ বিচ্যুতি আর গণসংখ্যা গুণ করতে হবে। 3 ছেড়া কত হয়? 3 ছেড়া হলো 12, 9 দুগুণে কত 18, 15-কে 15। অনেক স্টুডেন্ট এখানে ভুল করে, 12-র সাথে শূন্য গুণ করে অনেকে 12 লিখে ফেলে। 12-র সাথে শূন্য গুণ করলে কত হবে? আমরা বোঝার সুবিধার্থে যারা তোমাদের পরীক্ষায় ভুল না হয়, 12-র সাথে শূন্য গুণ করলে 0 হয়। 6-এর সাথে 1 গুণ করলে কত হয়? 6। 4 দুগুণে কত 8। তাহলে আমরা এবার সবগুলো একসাথে কি করবো? যোগ করবো। এজন্য আমরা লিখতেছি সামেশন fi ui। সামেশন fi ui হলো যাই -12, -18, -15 +0 +6 +8 ইকুয়াল কত দাঁড়াতেছে? -31। আবার বলতেছি, অনেকে এর মান কি হবে এটা ভুল করে। অনেক টিচারকে দেখলাম এর মান ঠিক করাতেছে, যেই ঘরে গণসংখ্যা বেশি বলতেছে ওই ঘর বরাবর এই হবে, কিন্তু না, বেশিরভাগ ক্ষেত্রে ওই ঘর বরাবর যে আনুমানিক গড় হবে এটা ভুল ধারণা। আমাদেরকে সবচেয়ে সহজ নিয়ম হলো প্রথম কোণা আর শেষ কোণা যদি যোগ করি, আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের মধ্যমান এর মান কোনটা আসবে এটা নির্ণয় করা সহজ হয়ে যায়। আর যদি কোন ঘরে গণসংখ্যা বেশি এটা যদি হিসেব করে লিখি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাহলে এবার আমাদের সংক্ষিপ্ত গড় নির্ণয় সূত্রটা লিখতে হবে। x var equal to a plus summation fi ui divided by n into h। আবার বলতেছি x var equal to a plus summation fi ui divided by n into h। তাহলে আমাদের a মানে কি? a হলো আনুমানিক গড়, তাহলে a পাইলাম কত 75.5। সামেশন fi u এর মান কত পাইলাম? -31। n মানে কত পাইলাম? n হলো আমাদের গণসংখ্যা 50। h মানে কি? আমাদের ব্যবধান। 41 থেকে 50 ব্যবধান কত? 10। তাহলে এর মান কত? 75.5। সামেশন fi u এর মান কত? -31। n এর মান কত হবে? 50 ইন্টু h এর মান কত? ব্যবধান হলো 10। তাহলে 75.5 প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। 31 সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 310 ডিভাইড বাই কত? 50। এখন আমরা ক্যালকুলেটর দেখি 75.5 মাইনাস 310 ডিভাইড বাই কত? 50 ইকুয়াল কত দাঁড়াইতেছে? 69.35। এ হলো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের হলো অঙ্ক টাইপের যেগুলো আছে সংক্ষিপ্ত গড় নির্ণয়, মধ্যক, প্রচুরক, এগুলো মোটামুটি শেষ। এখন আমাদের গ্রাফ টাইপেরগুলো জানতে হবে। গ্রাফ তো আমাদের 100% শিওর পরীক্ষা আসবে, গ্রাফ না আসলে তো পরীক্ষাই হবে না। তাহলে আমাদের গ্রাফে আছে বহুভুজ আছে, অজীব রেখা আছে, আয়তরেখা আছে। তোমাদের যাতে পরীক্ষায় ভুল না হয় এজন্য আমরা একটা টিপস চালু করছি। দেখো, বহুভুজের ক্ষেত্রে 3টা গড় করতে হবে, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, মধ্যমান। আরও একটা সুন্দর টিপস,
বহুভুজ লিখতে লাগতে ব হ ব জ 4টা অক্ষর লাগছে, বহুভুজ লিখতে 4 অক্ষর, এখানে মধ্যমান লিখতে হয় 4 অক্ষর। বুঝার সুবিধাটা, এটা কোনো রুলস না, মানে যাতে পরীক্ষা হলে কি বহুভুজের ক্ষেত্রে কি মধ্যমান হবে না ক্রমিত গণের সংখ্যা, এটা নিয়ে তোমরা কনফিউশনে পড়ে যাও। এজন্য বহুভুজের ক্ষেত্রে আমাদের 4টা গড়যুক্ত যেটা আছে মধ্যমান, তো তুমি বহুভুজের ক্ষেত্রে কি লিখবা? মধ্যমান। আর বহুভুজের ক্ষেত্রে চিত্রটা কেমন হবে খেয়াল রাখি, বহুভুজের ক্ষেত্রে তোমার চিত্রটা উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার নিচের দিকে নেমে যাবে, এটা হলো তোমার বহুভুজের চিত্র। আর অজীব রেখার ক্ষেত্রে যে নিয়মটা, অজীব রেখার ক্ষেত্রে লিখতে 1 2 3 4 5টা অক্ষর। অজীব রেখায় তুমি খেয়াল রাখবে, অজীব রেখা 5টা অক্ষর দ্বারা একটা জিনিস আছে ক্রমযোজিত। 1 2 3 4 5, 5টা অক্ষর দ্বারা কি ক্রমযোজিত কোনো সংখ্যা, যাতে পরীক্ষায় তোমাদের ভুল না হয় এই জন্য এই টেকনিকটা ইউজ করা হয়েছে। আর অজীব রেখা কেমন? অজীব রেখা শুধু তোমার উপরের দিকে উঠে যাবে। এবার আয়ত লেখা, আয়ত লেখাটা হলো যে আয়ত লেখার ক্ষেত্রে একটা নতুন ঘর করতে হয়। এই ঘরটা হলো কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। আর আয়ত লেখার চিত্রটা ধরো এরকম হবে, এরকম তোমাদের চিত্রটা হবে। এখন তোমাদের বেসিক দেওয়া হয়েছে, এখন সম্পূর্ণভাবে তোমাদেরকে বহুভুজ, অজীব রেখা, আয়ত লেখা আঁকা শেখানো হবে ইনশাআল্লাহ। তাহলে বহুভুজের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কী ঘর করতে হবে? বহুভুজের ক্ষেত্রে আমাদের কী করতে হবে? মধ্যমান। প্রথমে আমরা লিখি শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, আরটা কি মধ্যমান। শ্রেণীব্যাপ্তি কত আছে? 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, থেকে 80, 81 থেকে 90, 91 থেকে কি 100। কত আছে তোমার গণসংখ্যা? 4 9 15 12 6 4। মধ্যমান কীভাবে বের করে? আগের নিয়ম, দুটোটা যোগ করে 2 দিবাগ। 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। এখন বহুভুজের ক্ষেত্রে লেখা লিখতে হয়, লিখবা চক কাগজে। চক কাগজে কী ধরতে হবে? এক্স অক্ষ বরাবর। কোন অক্ষ? এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে বহুভুজ অঙ্কন। আর সবচেয়ে পরীক্ষার বেশি আসে বহুভুজ অঙ্কন। যতবার পরীক্ষা হয়েছে ততবারে আমাদের কি আসছে? বহুভুজ অঙ্কন। এখন আমরা বহুভুজ আঁকা শিখব। সুপ্রিয় বন্ধুরা সবাই দেখো বহুভুজ আঁকার নিয়মটা। প্রথমে আমাদেরকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ চিহ্নিত করতে হবে। তো আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ চিহ্নিত করলাম। এটা হচ্ছে মূল বিন্দু ও, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা কোন অক্ষ? ওয়াই অক্ষ। এখন আমাদের মধ্যমান কত আছে? 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। আমরা ব্যবধানের মধ্যে দেখতেছি কি 45.5 থেকে 50.5 ব্যবধান কত? 10। বহুভুজ কেন পরীক্ষা আসে? কারণ এখানে তুমি 45.5 লিখলে হবে না, বহুভুজের ক্ষেত্রে তোমাকে আগের ঘর ধরতে হবে। আগের ঘর মানে কি? এখানে এটার ব্যবধান কত? 10, তাহলে এটা 10 আগে ধরতে হবে। তাহলে 45.5-এর 10 আগে কত হবে? 10 আগে হবে 35.5। তাহলে আমরা লিখলাম 35.5। পরে তোমার যেগুলো আছে 45.5, কত আছে? 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। এবার পরে এটার পরে আবার কি হবে? 105.5। এবার তোমার গণসংখ্যা সর্বোচ্চ কত আছে? 15। তাহলে আমরা গণসংখ্যা যেহেতু আমাদের কম, এই জন্য আমরা কম করে ধরি 5 10 15, 5 10 15। এখন আমরা দেখতেছি আমাদের 45.5-এর মধ্যে কত আছে গণসংখ্যা? 4।
45.5-এর মধ্যে গণসংখ্যা কত আছে 4, এর 45.5-এর মধ্যে গণসংখ্যা 4, এখানে 5 ঘর, তাহলে আমাদের 4 হবে কি 1 2 3 4। তারপর আমাদের কত আছে 55.5-এর মধ্যে কত আছে 9, এটা হলো 10, 10-এর 1 ঘর নিচে কত 9, তারপর কত আছে 15, এই 15, তারপর কত 12, 10 11 12, তারপর হলো 6, এই 6, তারপর কত 4, এই হলো আমাদের 4। তার আমাদের বহুভুজটা কিভাবে হইতেছে, এটা ধরো তোমার পড়ালেখার মতো, হঠাৎ করে জানুয়ারি মাসে পড়ালেখা কম, আস্তে আস্তে বাড়তে আসতে, পরীক্ষার আগে বাড়লো, আবার তুমি ফ্যামে ছাগা খাইছো, ছাগা খাওয়ার পরে তোমার আবার রেজাল্ট লো ডাউন শুরু হয়ে গেছে। এ তোমাদের এভাবে খেয়াল রাখবা। তাহলে আমরা কি করলাম, এক অক্ষে প্রতি ঘর, যেহেতু এখানে দেখো 35.5 থেকে 45.5-এর কিন্তু ব্যবধান কত 10, তাহলে আমাদের গড় আছে কিন্তু 5টা, তাহলে আমরা প্রতি ঘরে কত করে দিচ্ছি, প্রতি ঘর কেবল ধরছি 2 একক করে। আর ওয়াই অক্ষে প্রতি ঘর এখানে 0 থেকে 5, আমার এখানে গড়ও আছে 1 2 3 4 5, তাহলে আমি প্রতি ঘরকে ধরছি কত করি 1 একক করে। তাহলে আমাদের এটার নাম কি, চিত্র বহুভুজ অঙ্কন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের পরের নিয়মের নাম কি, অজীব রেখা। অজীব রেখার ক্ষেত্রে আমরা জানি কি, জি ব রেখা, রেখাকার, এখানে 5টা অক্ষর। আমাদের অজীব রেখার ক্ষেত্রে নতুন গড় করতে হয়, সেটা কি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের প্রথম কাজ কি, এটার মধ্যে ক্রমযোজিত গণসংখ্যা করে নিই। শ্রেণীব্যক্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণীব্যক্তি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের কত কত আছে, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তাহলে গণসংখ্যা তোমার কত আছে 4 9 15 12 6 4। ক্রমযোজিত গণসংখ্যা আগের মতো 4 9 আর 4 যোগ করলে কত হয় 13, 13 আর 15 যোগ করলে কত হয় 28, 28 আর 12 যোগ করলে কত 40, 40 আর 6 কত 46, 46 আর 4 যোগ করলে কত 50। এখন আমাদেরকে লেখা লিখতে হবে। আমরা যদি লিখি ছক কাগজে এক্স অক্ষ বরাবর কি ধরতে হবে, এক্স অক্ষ বরাবর ধরতে হবে, এক্স অক্ষ বরাবর ধরতে হবে তোমার শ্রেণীর উচ্চ সীমা, এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে, ওয়াই অক্ষ বরাবর কি ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে, গণসংখ্যা নিয়ে আমাদের অজীব রেখা অঙ্কন, অজীব রেখা অঙ্কন। যদি আমরা গ্রাফের মধ্যে আমাদের এই মানগুলো বসাই, তাহলে কেমন হইতেছে, প্রথম আগে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আগের মতো চিহ্নিত করে নিতে হবে। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ চিহ্নিত করার পরে মূলবিন্দু ও আগের মতো। তাহলে আমাদের শ্রেণীর উচ্চসীমা তাহলে হবে কি 40, তার উচ্চসীমা কত 50, 60, 70, 50, 60, 70, 80, 90, 100। এখন আমরা যদি ক্রমযোজিত গণসংখ্যা, আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ কত 50, তাহলে যেহেতু 50 আমাদের 5 করে ধরি, 5 10 অনেক বিশাল ঘর লাগবে, দেখতেও সুন্দর দেখা যাবে না, এজন্য আমরা 10 করে ব্যবধান ধরি, 10 20 30 40 50। এখন যদি আমরা গ্রাফের মধ্যে বিন্দুগুলা দিই, প্রথমে আমাদের গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা কত আছে 4, কত আছে 4, যেহেতু আমরা এখানে গড় আছে 5টা, আমি ধরছি 10, তাহলে প্রতি গড়ের কত করে ধরছি 2 করি, তাহলে আমার যদি 4 ধরি, 4 মানে 2 গড়, 2 4, 2 গড়ে 4 চলে আসলো। তারপর কত আমার 13, 13 মানে কি, এখানে আমার হলো 10 12, এটা হলো 14, 14 এর মাঝখানে কত হবে 13, তারপর কত 28, 28 হবে কত 20,
এটা হলো 30, 30-এর এক গড় নিচে কত 28, তারপর কত 40, 40, তারপর 46, তারপর আমাদের কততে 90-তে কত 46, 90-তে 42, 44, 46, তারপর কত 50। এটা তুমি অন্যভাবে খেয়াল রাখতে পারো। ধরো তুমি বিয়ে করছো, বিয়ে করার পর আল্লাহ তাআলা বলছে তোমার রিজিক শুধু বৃদ্ধি করে দিবে, দেখো তোমার শুধু বৃদ্ধি পাইতেছে। খেয়াল রাখার টেকনিক, তোমার শুধু রিজিক বৃদ্ধি পাইতেছে। এজন্য সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পারলে দশম শ্রেণী থাকা অবস্থা বিয়েটা করে নিতে পারো। চিত্র কি আমাদের অজীব রেখা, এটা কি এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এখন আমাদের আলোচ্য বিষয় হলো কি আয়তলেখা অঙ্কন। আয়তলেখার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আয়তলেখা 3টা ঘর করতে হবে। একটা হলো শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আরটা কি আমাদের গণসংখ্যা। তাহলে প্রথমে কত আছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আমরা প্রথমে আমাদের ঘর যেটা দেওয়া ছিল আমরা এখনো কোনো কাজ করতেছি না, শুধু আমাদের প্রশ্নে যে মান দেওয়া আছে এগুলো লিখতেছি। প্রথমে আমাদের গণসংখ্যা তো 4, 9, 15, 12, 6, 4। অবিচ্ছিন্ন শ্রেণী 41-এর 0.5 আগে কত হবে 40.5, 50-এর 0.5 পরে কি হবে 50.5, 50.5 থেকে 60.5, 60.5 থেকে 70.5, 70.5 থেকে 80.5, তারপর কত 80.5 থেকে 90.5, 90.5 থেকে কত 100.5। তাহলে আমরা কি ধরলাম এখানে ছক কাগজে কি ধরলাম এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখা অঙ্কন। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের গ্রাফের মধ্যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ চিহ্নিত করতে হবে। প্রথম আমরা এক্স অক্ষ ধরলাম, এটাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমাদের চিহ্নিত করা শেষ। এক্স অক্ষ আর কি অক্ষ ওয়াই অক্ষ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ চিহ্নিত করার পরে আমাদের এবার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যেগুলো আছে আমাদেরকে এগুলা লিখতে হবে। প্রথমে কত আছে দেখো 40.5, তারপর কত আছে 50.5, 60.5, 70.5, 80.5, কত আছে আমাদের সর্বোচ্চ 100.5 পর্যন্ত। তাহলে কত এখানে হবে 90.5, তারপর 100.5। এখন আমাদের গণসংখ্যা সর্বোচ্চ 15 পর্যন্ত, তা আমরা 5 করে ধরি, 5, 10, 15। এখন আমাদের প্রথমে 40.5 থেকে 50.5-এর মধ্যে গণসংখ্যা আছে কত 4, 4। তারপর কত আছে গণসংখ্যা হলো 9, এ হলো আমাদের গণসংখ্যা হলো 9। তারপর গণসংখ্যা তো আছে 15, তারপর কত 12, 10, 11, 12, তারপর কত আছে 12-এর পরে কত আছে 6, তারপর গণসংখ্যা তো আছে 4। এখানে তুমি এটাকে গাঢ় করে দিতে পারো, অন্য কালার একটা কলম দিয়ে তুমি এটাকে গাঢ় করে দিতেও পারো। আর এটা তোমরা খেয়াল রাখতে পারো, ধরো বাংলাদেশ আর আফগানিস্তানের খেলার মতো, ওয়ানডের মধ্যে প্রথমে রান নাই, দ্বিতীয়তে রান হালকা, দ্বিতীয় যখন সাইপ নামবো তখন রান শুরু হলো, আবার যখন বলাররা নামবো তখন বাংলাদেশ পুরোই গদে গেল। তোমরা এমনও খেয়াল রাখতে পারো। চিত্র কি? চিত্র হলো আমাদের আয়তলেখা।
চিত্র কি আয়তলেখা। তাহলে আমরা এখানে কি করছিলাম, x অক্ষে প্রতি ঘর, দেখো এখানে 40 থেকে 50-এর ব্যবধান কিন্তু 10, তাহলে আমরা প্রতি ঘরে কত করে ধরলাম, 2 করি, প্রতি ঘর 2 একক। আর y অক্ষে প্রতি ঘরে কত ধরলাম, 0 থেকে 5, তাহলে প্রতি ঘর কত আছে, 1 একক। তাহলে আমাদের চিত্রটা হয়ে গেল আয়তলেখা অঙ্কন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অধ্যায় থেকে মোট 2টা সৃজনশীল আসবে। একটা আসবে তোমাদের এরকম সৃজনশীল, শ্রেণীবৃত্তি দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে। অনেক বোর্ডের মধ্যে দোনোটাই এরকমই কোশ্চেন থাকে, কিন্তু ক খ গ একটু উল্টাপাল্টা করে দেয়। কিন্তু কিছু বোর্ডের মধ্যে এরকম একটা সৃজনশীল আসবে, আর তোমাদের এই 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর অথবা 20 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর এরকম দিয়ে একটা সৃজনশীল থাকে। প্রথমে আমরা এখানে 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এখন আমরা যদি শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করি, আমাদের 1 নম্বর প্রশ্নটা কি, শ্রেণীব্যাপ্তি 5 ধরে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করা। কীভাবে নির্ণয় করতে হয় এই প্রশ্নটা, প্রথমে লিখতে হবে সর্বোচ্চ সংখ্যা, তারপর কি সর্বনিম্ন সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা আমরা দেখতেছি কত, দেখো তোমরা সবাই দেখো সর্বোচ্চ সংখ্যা এখানে কত বের হয়, 90 আছে সর্বোচ্চ, তার থেকে আর একটু বড় আছে কত 93, তার থেকে আরও বড় কত 99। এবার সর্বনিম্ন সংখ্যা কত, 75, 60, 60, 50, 50 থেকে আরও নিচে আছে কিনা আমরা দেখি, 50 থেকে তোমাদের আর নিচে নেই, তাহলে আমাদের সর্বনিম্ন কত 50। তাহলে আমাদের প্রথম বের করতে হবে কি পরিসরের নিয়মটাকে আমরা সবাই জানি, এটা আমরা 6 থেকে দেখে আসছি। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ কত 1। সর্বোচ্চ সংখ্যা কত আমাদের 99, সর্বনিম্ন কত 50, যোগ কত 1। আমাদের 99 থেকে 50 গেলে কত থাকে 49, যোগ কত 1, 49 1 যোগ করলে কত হয় 50। আমাদের পরিসর বের করা শেষ। আমাদের বের করতে বলছে কি শ্রেণী সংখ্যা। আমাদের শ্রেণী সংখ্যার সূত্রটা কি, শ্রেণী সংখ্যা হলো পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি, পরিসর ডিভাইড বাই শ্রেণীব্যাপ্তি। পরিসর কত 50 আর শ্রেণীব্যাপ্তি কত ওরা বলে দিচ্ছে 5। তাহলে আমরা যদি 50কে 5 দিয়ে ভাগ দিই, তাহলে 50 5 ভাগ দিয়ে কত বের হবে 10। এ আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় হয়ে গেল। কোশ্চেনটা কি ছিল কি, শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে। এটা মানে কি ট্যালি নির্ণয়, কি নির্ণয় ট্যালি নির্ণয়। তাহলে আমাদের প্রথমে আমরা লিখলাম আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল 30, তাহলে আমরা 5 করে ব্যবধান 30 থেকে ধরলাম 54, 30, 31, 50, 51, 52, 53, 54। আমরা 5 করে ব্যবধানগুলো তোমাদের জন্য লিখলাম। আমরা প্রথমে দাগ টানি ফেলি। আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত 99, আমরা 99 পর্যন্ত গেছি। তুমি যদি 99 থেকে বেশি যাও তাও হবে, কিন্তু 99 থেকে যদি কম হয় তাহলে কিন্তু তোমার উত্তরের সাথে ওদের উত্তরে কি মিলবে না। এখন যদি আমরা প্রথমে ট্যালি চিহ্নগুলো বসাই, ট্যালি চিহ্নগুলো বসানোর জন্য আমাদের প্রথমে কত আছে, প্রথমে আমাদের আছে কত 75। তাহলে আমাদের 75 কোন ঘরে আছে, এই ঘর বরাবর একটা দাগ দিলাম। তারপর কত 65 কোন ঘরে আছে, এই ঘর বরাবর একটা দাগ। তারপর কত 80 ঘর বরাবর একটা দাগ। তারপর কত 55, তারপর হলো 60, তারপর কত 80, আবার 80 বরাবর একটা দাগ। তারপর কত 50, আবার 75 ঘর বরাবর একটা দাগ। 66, এখানে 66 ঘর বরাবর একটা দাগ দিলাম। তারপর কত 70, 80, 75, 55, 80, 70, 75, কত 67, কত 80। 4টা হলে কি করতে হয় এরকম একটা দাগ দিতে, তাহলে তোমার 5 হয়ে গেল। তারপর কত 90 বরাবর একটা দাগ দিলাম। তারপর কত 72 আমাদের এইখানে। 93 বরাবর একটা দাগ দিলাম। তারপর কত 85, তারপর কত 69, তারপর 74, তারপর কত 80, 78,
এ হলো আমাদের এই 78 এই ঘরের জন্য একটা দাগ। তারপর কত 67, 80, 85, 99। তাহলে আমাদের এই ঘর বরাবর একটা দাগ। তাহলে আমাদের কি দাঁড়াইলো? এখানে গণসংখ্যা কতটি? একটি। এখানে কত? 2। এখানে 1 2 3 তিনটি। এখানেও 3। এখানে 1 2 3 4। এখানে 5 5 6 7। এখানে কত? 2। এখানেও 2। এখানে 1। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমাদের 1 আর 2 কত? 3 3 3 6 6 3 9 9 আর 4 কত? 13 13 আর 5 কত? 18 18 আর 7 কত? 25 27 29 30। আমাদের কি 30টি সংখ্যা হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের পরিসংখ্যানের সংক্ষিপ্ত প্রশ্ন শিখব। কারণ আমাদের 2026 সালে কারিকুলাম থেকে শুরু হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে মোট 20টা। তার মধ্যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পরিসংখ্যান থেকে আসবে মিনিমাম 2টা। তাহলে আমরা যদি 2টা সংক্ষিপ্ত প্রশ্ন পারি তাহলে আমাদের জন্য কত মার্ক? 4 মার্ক শিওর হয়ে যায়। তাহলে আমাদের প্রথমটা হলো 35 19 28 17 26 20। এর কি নির্ণয় করো? মধ্যক নির্ণয় করো। কি নির্ণয়? মধ্যক নির্ণয়। আমরা একটু আগে মধ্যক করলাম, ওই মধ্যক আর এই মধ্যক একই, কিন্তু পার্থক্য হলো আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই লিখতে হবে। কি করতে হবে? মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে মানের ক্রমানুসারে সাজিয়ে পাইলে প্রথম কাজ হচ্ছে ছোট থেকে বড় দিকে সাজাতে হবে। প্রথমে কত আছে? 17, তারপর কত? তারপর হলো কত? 19, তারপর হলো 19, 17-এর পরে কত? 19, 19-এর পরে 20, 20-এর পরে হলো 26, তারপর কত? 28, তারপর হলো 35। তাহলে আমাদের কয়টা হলো? 1 2 3 4 5 6টা। তাহলে আমরা করব কিভাবে? n এর মান লিখব 6। 6 কি সংখ্যা? 6 হলো জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্রটা কি? সুতরাং মধ্যক সমান সমান n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদের যোগফল, ডিভাইডেড বাই কত? 2। তাহলে আমাদের n এর মান কত? 6। 6/2 তম পদ। সমস্ত যোগফলের কারণে আমরা নগদে যোগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে কি হবে? 6/2 যোগ কত? 1 তম পদ ডিভাইডেড বাই কি? 2। 6 2 ভাগ দিলে কি হয়? 3 তম পদ। 6 2 ভাগ দেওয়ার পর আসে 3। 3 যোগ 1 কত হয়? 4 তম পদ ডিভাইডেড বাই কত? 2। তাহলে আমরা এবার দেখি আমাদের 3 তম পদ কত? 1 2 3। 3 তম পদ কত? 20 যোগ 4 তম পদ কত? 26 ডিভাইড বাই কত? 2। আমরা যোগ করি আমাদের 6 2 2 কত হয়? 4। 46 2 ভাগ দিলে কত আসবে? 23। এটা হলো আমাদের মধ্যক নির্ণয়। এখন যদি আমরা এই একটা আরেকটা মধ্যক, প্রথম আমাদের মধ্যকের কাজই হলো মানের ক্রমানুসারে সাজাতে হবে। কিভাবে? মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। প্রথমে আমরা যদি সাজাই, আমাদের প্রথমে সর্বনিম্ন সংখ্যা কত আছে? 15। তারপর কত আছে? 18। তারপর কত? 18-এর পর আমরা দেখতেছি আমাদের সর্বনিম্ন সংখ্যা আছে কত? 22। তারপর কত আছে? 23। 23-এর পরে কত আছে? 24। 24-এর পরে কত আছে? 27। 27-এর পরে কত? 29। 29-এর পরে আছে 31। তারপর কত? 39। তাহলে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9টি। তাহলে n সমান 9। 9 কি সংখ্যা? যা বিজোড় সংখ্যা। তাহলে সুতরাং মধ্যকের সূত্রটা হবে, বিজোড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্রটা কি? n + 1/2 তম
পদ, n এর মান কত 9, 9 যোগ 1 ডিভাইড বাই 2 তম পদ, তাহলে 9 একে কত দাঁড়াইতেছে 10 ডিভাইড বাই কত 2 তম পদ, আমরা 10 2 দিয়ে ভাগ দিলে আমাদের কত দাঁড়াইতেছে 5তম পদ, আমাদের 5তম পদ কত 1 2 3 4 5, 5তম পদ কত 24, এ হলো আমাদের মধ্যক, জোড় মধ্যক আর একটা কি বিজোড় মধ্যক। থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত, তা আমাদের প্রথমে জানতে হবে মৌলিক সংখ্যা কারে কয়। মৌলিক সংখ্যা হলো এক অথবা ওই সকল সংখ্যা যেই সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে কি বলা হয় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মনে রাখার আরেকটা টেকনিক হলো মোবাইল নাম্বার মতো 46 22 32 23 21, এটা কীভাবে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি, 21 থেকে 30 পর্যন্ত কয়টি 2টি, এরকম মৌলিক সংখ্যা আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি 25টি। এটা হলো আমাদের টিপস, মনে রাখার টিপস। 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো যে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো কত কত 2 3 5 7 11 13 17 19, এগুলো কি আমাদের মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এবার গড় আমরা যদি ডাইরেক্ট করি, আমাদের গড়ের সূত্র কি x var ইকুয়াল টু সামেশন xi ডিভাইডেড বাই n, অথবা আমরা তো ছোটোকালে শিখছিলাম রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে আমরা যদি সবগুলো যোগ করি, এখানে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ কত 19, এবার গণসংখ্যা কত আছে 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এখানে আমাদের কত দ্বারা ভাগ দিতে হবে 8 দ্বারা ভাগ দিতে হবে। তো আমরা যদি উঠাই 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ কত 19, ডিভাইড কত দ্বারা ভাগ দিতে হবে 8 দ্বারা ভাগ দিতে হবে। 8 দ্বারা ভাগ দিলে আমাদের বের হচ্ছে কত 9.625, এ হলো আমাদের গড়ের উত্তর। আমাদের পরবর্তী কোশ্চেনটা কি 23 25 28 17 18 x 35 15 সংখ্যাগুলোর গড় এত হলে x এর মান নির্ণয় করো। তো আমাদের গড়ের সূত্রটা কি, গড় মানে কি জানি x var, গড়ের সূত্র হলো সামেশন xi ডিভাইডেড বাই n। তাহলে আমাদের x var গড় তো আমাদের দেওয়াই আছে, গড় কত দেওয়া আছে আমাদের 22.5 লিখলাম 22.5। সামেশন xi মানে কি জানি রাশিগুলোর যোগফল, 23 যোগ 25 যোগ 28 যোগ 17 যোগ 18 x 35 প্লাস 15 n। আমাদের গণসংখ্যা কত আছে 1 2 3 4 5 6, এটাও কিন্তু একটা সংখ্যা 6 7 8, 8 দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে 22.5, এই ভাগ থেকে এদিকে আনলে কি হয়ে যায় গুণ হয়ে যায়। তাহলে আমরা যদি এগুলো সবগুলো যোগ করি, তাহলে আমাদের কি যোগ করতে হবে দেখো 23 যোগ 25 যোগ 28 যোগ 17 18 35 যোগ কত 15, যোগ করলে আমাদের বের হচ্ছে কত 161 যোগ x এর x। তাহলে আমাদের এবার 22.5 গুণ কত 8, 22.5 8 দ্বারা গুণ করলে কত বের হচ্ছে 180, 161 যোগ x, তাহলে 180 প্লাসকে দিকে আনলে কি হয় মাইনাস ইকুয়াল টু x। তাহলে x ইকুয়াল টু কত 180 থেকে 161 কত থাকবে 19, তাহলে আমাদের x এর মান কত 19। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিবিআই পরীক্ষার জন্য, টেস্ট এবং মেট্রিকের জন্য। পরবর্তী কোশ্চেনটা হলো কোনো গণসংখ্যা নিবেশনে আনুমানিক গড় 16, বিচ্যুতির গড় 1, শ্রেণী ব্যবধান 4 হলে গাণিতিক গড় কত। তাহলে আমাদের এখানে আমরা যদি আনুমানিক গড় মানে কার মান এর মান, তাহলে এর মান কত দেওয়া আছে 16,
বিচ্যুতির গড় মানে কি ইউআই এর মান, ইউআই এর মান কত 1, শ্রেণী ব্যবধান কার মান, শ্রেণী ব্যবধান মানে কার মান এইচ এর মান, গাণিতিক গড় মানে কি xi এর মান ইকুয়াল টু হোয়াট, আমরা জানি ধাপ বিচ্যুতির সূত্রটা কি ইউআই ইকুয়াল টু xi মাইনাস এ ডিভাইডেড বাই কি এইচ, তাহলে আমাদের ইউআই এর মান কত 1 ইকুয়াল টু xi কত, আমাদের xi এর মানটা কি করতে বলছে বের করতে বলছে, এর মান কত 16, এইচ এর মান ব্যবধান কত 4, যদি এটা আসে নিচে এখানে আনি তাহলে 4 এর সাথে 1 কি হয়ে যাবে গুণ ইকুয়াল টু xi মাইনাস কত 16, তাহলে আমাদের দাঁড়াইতেছে 4 ইকুয়াল টু xi মাইনাস 16, তাহলে মাইনাসটা দিয়ে গেলে কি হয় প্লাস ইকুয়াল টু xi, তাহলে আমি কি পাইলাম xi ইকুয়াল টু 14 আর 16 যোগ করলে কত হয় 20, এই হলো আমাদের আনসার। এখন আমার পরবর্তী কোশ্চেনটা কি, কোন শ্রেণীর উচ্চসীমা 65, শ্রেণীর মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত, এই কোশ্চেনটা মডেল টেস্টও আসছে প্রি টেস্টও আসছে এবং কি তোমাদের টেস্ট প্লাস এসএসসি ইনশাল্লাহ যে কোনো এক বোর্ডে ইনশাল্লাহ শিওর আসবেই আসবে। তাহলে আমাদের যদি আমরা দেওয়া আছে লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে শ্রেণীর উচ্চসীমা, শ্রেণীর উচ্চসীমা কত 65, মধ্যমান কত দেওয়া আছে 62.5, আমাদের কি বের করতে বলছে নিম্নসীমা ইকুয়াল টু হোয়াট, আর আমরা কি জানি, আমরা জানি মধ্যমান ইকুয়াল টু কি উচ্চসীমা যোগ নিম্নসীমা ডিভাইড বাই 2, মধ্যমান কত 62.5, উচ্চসীমা কত 65, নিম্নসীমা আমাদের কি দেওয়া নাই ডিভাইড বাই 2, তাহলে 62.5 এর সাথে আমাদের এই দুইটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে 65 যোগ নিম্নসীমা, তাহলে 62.5 এর সাথে 2 দ্বারা গুণ করতে হবে, 62.5 গুণ কত 2, আমাদের গুণ করলে হইতেছে কত 125 ইকুয়াল টু 65 প্লাস নিম্নসীমা, তাহলে নিম্নসীমা ইকুয়াল টু কি দাঁড়াইতেছে, নিম্নসীমা ইকুয়াল টু 125 বিয়োগ কত 65, তাহলে 125 বিয়োগ 65 ইকুয়াল টু কত দাঁড়াইতেছে 60, এই হলো আমাদের নিম্নসীমা। কোন উপাত্তের সর্বোচ্চ মান 91, পরিসর 66 হলে সর্বনিম্ন মান কত, এই কোশ্চেনটাও অনেকবার আসছে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি সর্বোচ্চ মান কত 91, পরিসর কত দেওয়া আছে 64, সর্বনিম্ন মান কত হোয়াট, এটা বের করতে বলছে। আমরা পরিসরের সূত্রটা কি জানি, পরিসরের সূত্র হলো যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ কত 1, তাহলে আমাদের পরিসর কত দেওয়া আছে 64, সর্বোচ্চ মান কত 91, আমাদের সর্বনিম্ন মান বের করতে বলছে, সর্বনিম্ন মান যোগ কত 1, 64 প্লাস 1 দিকে গেলে কি হয় মাইনাস 91 বিয়োগ সর্বনিম্ন মান 1 গেলে 63, 91 বিয়োগ কি সর্বনিম্ন মান, তাহলে আমাদের সর্বনিম্ন মানকে যদি দিকে আনি মাইনাসটা দিকে আনলে কি হয় প্লাস, তাহলে সর্বনিম্ন মান ইকুয়াল টু 91 প্লাস 63কে দিলে কি হয় মাইনাস 63, 91 বিয়োগ 63 সমান কত থাকতেছে 28, সর্বনিম্ন মান বের করা, সেটাও এসএসসির জন্য বিবিআই। এখন হলো কেন্দ্রীয় প্রবণতা থেকে কত প্রকার ও কি কি, কেন্দ্রীয় প্রবণতা থেকে আমরা সবাই জানি, তাও তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দেওয়া হচ্ছে উপাত্তসমূহ
কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হবার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতা কত প্রকার কি কি? কেন্দ্রীয় প্রবণতা কত প্রকার? কেন্দ্রীয় প্রবণতা হলো 3 প্রকার। মানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? 3টি। 1 নাম্বার গাণিতিক গড়, 2 নাম্বার কি? মধ্যক, 3 নাম্বার হলো প্রচুরক। এবার পরবর্তী প্রশ্নটা হলো বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক কি? উদাহরণ দাও। বিচ্ছিন্ন চলক কি? যে চলকের মান পূর্ণ সংখ্যা। কি? যেই চলকের মান শুধুমাত্র কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, তাই বিচ্ছিন্ন চলক। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা কি? উদাহরণ হলো জনসংখ্যা, পাখির সংখ্যা ইত্যাদি। এটা আমাদের অনেক সময় আজ পর্যন্ত অনেকবার আমাদের এমসিকিউতেও আসছে, তাই আমরা এটা গুরুত্ব দিয়ে দেখলে আমাদের এমসিকিউ হয়ে গেল, রিটেনও হয়ে গেল। অবিচ্ছিন্ন চলক, যে চলকের মান শুধুমাত্র বাস্তব সংখ্যা মানে আমরা প্র্যাকটিক্যাল জগতে যা দেখি, বাস্তব সংখ্যা, তাই অবিচ্ছিন্ন চলক। উদাহরণ কি? উদাহরণ হলো ধরো নিত্যদিনের যে তাপমাত্রা, এটা আমাদের বাস্তব সংখ্যা, কারণ আমরা নিয়মিত এগুলো দেখি। বয়স, তোমার বয়স বাড়তেছে কমতেছে, এগুলো কি? অবিচ্ছিন্ন চলক। বয়স, উচ্চতা, ওজন, এগুলো সব কি? অবিচ্ছিন্ন চলক। এখন আমাদের পরবর্তী কোশ্চেনটা হলো সংক্ষিপ্ত বিবরণ সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। এটা অনেক সময় 2 মার্কের জন্য আসে। তাহলে আমাদের প্রথমে মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখতে হবে। মধ্যক নির্ণয়ের সূত্রটা কি? L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h ডিভাইডেড বাই কি? fm। এখন আমাদের সূত্র লেখার পরে কোন অক্ষর মানে কি এটা জানতে হবে। L মানে কি? যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। সেই শ্রেণীর কি? নিম্ন সীমা। n মানে কি? n হলো আমাদের গণসংখ্যা। fc মানে কি? যেই শ্রেণীতে, এটা না রেখে আমরা আরো সুন্দর করে লিখতে পারি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। h মানে কি? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। fm মানে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এখন আমাদের পরবর্তী কোশ্চেনটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা করো। সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্রটা কি? x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fi ui ডিভাইডেড বাই n ইন্টু h। x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fi ui ডিভাইডেড বাই n ইন্টু h।
এক্স বার মানে কি, এক্স বার হলো যে সংক্ষিপ্ত যে গড় যেটা, এটা হচ্ছে যে ধরো আনুমানিক গড়, গড় এ হলো গড় সামেশন এফআই ইউ হলো আইতম শ্রেণীর গণসংখ্যা ও দাব বিচ্যুতির যোগফল, দাব বিচ্যুতির গুণফল। এন মানে কি, এন হলো গণসংখ্যা, এন হলো কি গণসংখ্যা, এইচ মানে কি শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, তুমি যেটা লেখো এটাই কারেক্ট। এখন আমাদের পরবর্তী কোশ্চেনটা হলো চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি, প্রচুরক এল প্লাস F1 প্লাস F2 ইন্টু এইচ। তাহলে এল মানে কি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, F1 মানে কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। বাট F2 মানে কি, F2 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর কি গণসংখ্যা। এইচ মানে শ্রেণী ব্যবধান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরিসংখ্যানের সম্পূর্ণ অধ্যায়ের নোট এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে। যদি তোমরা এই পরিসংখ্যান অধ্যায় সম্পূর্ণভাবে পারো, ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে ধরো 2টা সৃজনশীল আসবে 20 মার্কস প্লাস মিনিমাম 2টা সংক্ষিপ্ত প্রশ্ন, 2টি সংক্ষিপ্ত প্রশ্ন বা 3টি সংক্ষিপ্ত প্রশ্ন, 2-3টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আসবে। 2-3টা সংক্ষিপ্ত প্রশ্ন পারলে তোমাদের হলো 3টে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদের 6 মার্ক, তাহলে 20 আর 6 26 মার্ক, তোমাদের পাস করতে লাগে 23 মার্ক। তোমরা যদি আজকের ক্লাসটা সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ তোমাকে আর কখনো টেস্টে, মেট্রিকে অথবা জীবনে কখনো অঙ্কতে ফেল করা লাগবে না। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবা।